প্রিয়দর্শিনী হাকিম, ইনি হলেন ফিরহাদ হাকিমের কন্যা। তো ইনি কিছু কমপ্লেন করছেন, সেই কমপ্লেনগুলো দেখুন তো, যেটা উনি বলছেন আদপে কি কি সত্যি বলছে একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ওনার কথার মধ্যে কিছু সত্যতা আছে কি। দেখুন। হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি প্রিয়দর্শিনী হাকিম। আমি আজকে ভবানীপুরের কাউন্টিং এজেন্ট হয়ে সাকওয়াত স্কুলে গেছিলাম। আমি জানি এখন আমি এটা বলছি এমন একটা সময় যে সবাই এখন আমাকে ট্রোলই করবে, বাট ইটস ওকে। যে মানুষ হেরে গেছে তার আর হারার কিছু থাকে না খুব একটা, কিন্তু আমাদের পার্টি হেরে গেছে, কিন্তু আমার মনোবল হারেনি। আর আমি একটা জিনিস বলবো যে আজকে আমি চোখের সামনে 2021-এ দেখেছিলাম যে কিভাবে ইলিগালি আমার বাবাকে ইলেকশন পরে জেলে বন্দি করে রাখা হয়েছিল 11-12 দিন। আজকে আমি দেখলাম যে কিভাবে ভোট লুট করা যায়। সিআরপিএফ কে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে দাঁড়িয়েছিল। আমরা সকালবেলা 5:30-6টার সময় সাকওয়াত পৌঁছাই। 6টা থেকে 6:30 আমরা ঢুকি ওখানে। 8টার থেকে গণনা শুরু হয়। প্রথম 10-11 রাউন্ড ঠিকভাবে গণনা হচ্ছিল। আমরা 4টে ওয়ার্ডে জিতে গেছিলাম, 2টো ওয়ার্ডে হেরেছিলাম। তারপরে আমাদের লিড 10-11 হাজারের মতন ছিল 12-13 রাউন্ড অব্দি। তারপরে হঠাৎ করে আমাদের শুভেন্দু অধিকারী উনি আসেন, আর এসে উনি বলেন যে আমরা 200 ক্রস করে গেছি, আর এদের তোমরা সবাই বেরিয়ে যাও, তোরা সবাই বেরিয়ে যা, তোদের এখানে তৃণমূলদের কোনো কাজ নেই, আর কোনো কাউন্টিং হবে না। মিনমিন করে ইলেকশন কমিশন বলে যে আমরা ভদ্রভাবে, শান্তভাবে, সুন্দরভাবে এই পুরো প্রক্রিয়াটা করি, আপনাদের অনুরোধ করছি আপনারা দয়া করে ভায়োলেন্ট হবেন না। কিন্তু নিশ্চিতভাবে সব পার্টির ছেলেরা লাফালাফি চেঁচামেচি করতে শুরু করে দিল, যেটা নিশ্চিতভাবে যেহেতু পুরো বাংলায় জিতছিলেন, তো তাই জন্য সেটা করছিল। তারপরে হঠাৎ করে 15-16 রাউন্ডে আমাদের ছেলেদেরকে ধাক্কা মেরে বাবলু সিং, যিনি আমাদের একজন মানে তৃণমূল কর্মী, ওনাকে চ্যাংদোলা করে ধাক্কা মেরে উঠিয়ে দেওয়া হলো। অন্য ছেলেদেরকে ধাক্কাধাক্কি মারামারি করছিল। আমি উঠে যখন বলতে থাকলাম যে আমি উঠে বললাম যে এরকম হবে না, মানে যদি তোমরা জিতছো তাহলে যেত, হ্যাঁ কাউন্টিংটা শেষ করতে দাও, আমরা অলরেডি 15 রাউন্ডে আছি, 16, 17, 18, 19, আর 4টে রাউন্ড গণনা হয়ে যাক। তো এইসব বলে তখন ওখানকার যে, আমি ছেলেটার নামটা ভুলে যাচ্ছি, বিজেপির যে চিফ ইলেকশন এজেন্ট হয়েছিল, সে আমাকে প্রথমে বললো যে দিদি তুমি থাকতে পারো, বাকি সবাইকে আমরা কিন্তু উঠিয়ে দেবো, এই ওই হানন তানো, কারণ আমি তোমাকে খুব সম্মান করি, তোমার সম্মানের জন্য বলছি দিদি তুমি চুপচাপ চলে যাও। বললাম আমি তো যাবো না, আমি তো এখানে গণনায় এসেছি, হ্যাঁ আমি অসভ্যতামি করছি না কিছু, কিন্তু আমি চেয়ারে বসে থাকবো। তখন অন্যদের ওপর ধাক্কি মারামারি, নিশ্চিতভাবে আমি তার প্রতিবাদ করছিলাম যে এটা কি করছো, সবাই শান্ত হও। সিআরপিএফ ন্যাকাদের মতন একটুখানি খাঁচার ভিতরে দাঁড়িয়ে তুমি লোক করেগা তো মেসা পিটেগা, কাউকে পিটলো না, কিচ্ছু করলো না। হ্যাঁ ধাক্কা মেরে ঘাড় ধাক্কা দিয়ে বিজেপির কাউন্টিং মানে এজেন্টসরা বের করছিল, আর মানে আমাদের ছেলেদের বের করছিল, মারছিল। কয়েকজন যারা মানে আমার পাশে কংগ্রেসের একজন যে মেয়ে দাঁড়িয়েছিল, সেই মেয়েটা যখন দেখলো বললো যে আমি আসছি গো বলে সে চলে গেল ওখান থেকে। তারপরে যেটা হয় যে আমাকে হঠাৎ করে সেই চিফ ইলেকশন এজেন্ট, ছেলেটার নামটা এখনো মানে আমার মনে নেই, অ্যান্ড অনেস্টলি আমি এত ট্রমায় আছে যে আমার এখন কারোর নাম মনে পড়ছে না, নিশ্চয়ই একটু পরে মনে পড়বে। তো আমাকে হঠাৎ করে এসে বললো দিদি তোমাকে খুব সম্মান করি বলে তোমাকে আমি যেতে বলিনি, তুমি এখানে বসো, 16 নম্বর রাউন্ড 17 নম্বর রাউন্ড হবে, তোমাকে শুধু যা যা বলবো সেই নম্বরগুলো তুমি লিখতে থাকবে। যে যদি মানে বেসিক্যালি যে মানে কাউন্টিং খুলে যদি লেখা থাকে যে বিজেপি পেয়েছে 20 ভোটস, টিএমসি পেয়েছে 21 ভোটস, তো সেটাকে যদি ও বলবে যে লেখো বিজেপি পেয়েছে 40 ভোটস আর তৃণমূল পেয়েছে 1 ভোট। তো আমি তখন বললাম আমি মরে গিয়েও এই কাজটা করবো না। যেই না বললাম, ওখানে দুটো মেয়ে তৃণমূলের
মানে আমি তখন ওদেরকে আগে দেখিনি, বিজেপির দুটো মেয়ে, তার মধ্যে একজনের নাম আমার এখনো মনে আছে, পিয়ালি বা পায়েল বলে, এলো, এসে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে শুরু করলো যে বাংলাদেশি, যা বাংলাদেশে চলে যায়। কে বলছে পাকিস্তানি, কে বলে বাংলাদেশি। হ্যাঁ, আমি বললাম ভাই আমি কেন যাবো, আমি তো ভারতীয়, এই ওই। তারপর আমার চেয়ারটা ধরে টানলো, আমি পুরো মাটিতে পড়ে গেলাম, আমাকে ধাক্কা ধাক্কি মেরে আমাকে বের করে দিল। ওখানে সিআরপিএফ এর একজন দুজন আমাদেরকে মানে সাহায্য করলো। ওরাও, আমি বুঝতে পারছিলাম যে খুব ইয়েতে রয়েছে, মানে ওরা চাইলেও করতে পারবে না, কারণ ওদের কাছে ইনস্ট্রাকশন এসছে আমাদেরকে প্রোটেক্ট করে দাও যাতে আমাদের প্রচন্ড না মারে, কিন্তু ওরা ওদের ভায়োলেন্সটাকে থামাবে না। তারপরে এটা হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে তার কিছুক্ষণ পর দিদি আসে, ইলেকশন কমিশনারের কাছে আমরা যাই বারবার করে, আরো অফিসারের কাছে যাই, ডিও অফিসারের কাছে যাই। হঠাৎ করে ওখানে একটা মেয়ে আমাকে বললো যে তুমি এখানে কি করে ঢুকেছো, এটা তুমি কাউন্টিং এজেন্ট না? তাহলে আমি তো কাউন্টিং এজেন্ট। আর আমি তখন দেখছিলাম যে ওরা সব ছেলেদের যে কাউন্টিং এর কাগজটা আছে, কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তো আমি আমারটা ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো একটা মেয়ে এলো, আমার ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে ওটাকে জাস্ট টেনে বের করে দিল, আমার চুল ধরে টেনে আমাকে বের করে দিল। তারপরে দিদি এলো, দিদিকে ডিও আশ্বাস দিলেন যে যাদের যাদের নামগুলো এরকম ভাবে কাউন্টিং এর ইয়েটা আইডি কার্ড ছেড়ে দিয়েছে তাদের সবাইকে আপনি ডেকে আনুন, তাদেরকে আমি আইডি কার্ড আবার করে দেবো, 2 ঘন্টা পরে আবার যেন ইলেকশন শুরু হয়। তখন যেটা আমি বললাম যে আমাদের অলরেডি 16 রাউন্ড চলছিল, আর আমরা 7,000-এর মতন ভোটে, 7 না 8,000-এর মতন ভোটে আমরা লিড করছিলাম, আর আরো 4টে রাউন্ড বাকি ছিল। তার মধ্যে কি হয় যে আমরা হঠাৎ করে দেখি ইভিএম মেশিনস গুলো নিচে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছে। তো আমরা পেছন পেছন দৌড়াতে থাকি, দিদি, আমি, ওখানে বাবাইদা ছিল, আর আরো আমাদের কয়েকজন যারা ইলেকশন এজেন্ট যারা মানে থেকে গেছিল, বাকি সবাই মোটামুটি চলে গেছিল, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বা মেরে বা গালাগালি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সিপিএম এর ছেলেদেরকেও বললো যে ভদ্রভাবে বলছি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। তো তারাও প্রথম প্রথম কিছু কিছু নিশ্চিতভাবে মানুষের একটা ভদ্রতা থাকে, প্রথমে না 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 কেন আমরাও থাকবো এরকম করো না, না চলো না, ছাড়ো না। কিন্তু আপনার যখন বুঝতে পারছি জিনিসটা প্রচন্ড হিংস্র হয়ে যাচ্ছে, সবাই মানে কংগ্রেস, সিপিএম তারাও আস্তে আস্তে তাদের কাউন্টিং এজেন্টরা, হ্যাঁ তারাও ইয়াং ছেলেমেয়েরা তারা সরে গেল, আর আমরা কয়েকজন ছিলাম। তারপরে হঠাৎ করে বললো যে 2 ঘন্টা পরে কাউন্টিং শুরু হবে, আর আমরা ওয়েট করছিলাম আমাদের কার্ডের জন্য। হঠাৎ করে আমরা যখন দেখি মেশিনগুলো নিচে নিয়ে যাচ্ছে, আমরা সবাই নিচে এলাম। আমাদের 3 তলায় কাউন্টিং হচ্ছিল, 2 তলায় স্ট্রং রুম ছিল যেখানে ইভিএম মেশিনস থাকে। আমরা গ্রাউন্ড ফ্লোরে গেলাম, আমরা কথা বলছিলাম যে কেন মেশিনস নিয়ে যাচ্ছে, এই ওই হেন তেন। হঠাৎ করে দেখলাম ইলেকশন কমিশনে, যেহেতু 2-3 ঘন্টা বন্ধ ছিল ইলেকশন, মানে কাউন্টিং বন্ধ ছিল 2-3 ঘন্টা, তাদেরকে হঠাৎ করে ইলেকশন কমিশনের সব মানে অফিসার্সরা আসতে শুরু করলো। আমাদেরকে আর 1 তলার পরে আর উপরে যেতে দিল না, মানে যেতে দিল না মানে কিরকম করে, সিআরপিএফ রা তো ধরো 30-40 জন দাঁড়িয়ে থাকলো এরকম ভাবে। এবার তাদের কাছে বড় বড় গানস আছে, আমি যদি বলছি আরে আমাকে যেতে দাও, নো ম্যাডাম নো ম্যাডাম নো ম্যাডাম, আমরা দেখছি আপনি দাঁড়ান ম্যাডাম, আপনি দাঁড়ান, এই বলে 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 তারপরে যখন মানে 16 রাউন্ডের থেকে 19 রাউন্ড কোনো তৃণমূল, কোনো কংগ্রেস, কোনো সিপিএম, কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট ছাড়া, কাউন্টিং এজেন্ট ছাড়া, শুধু ওই কাউন্টিং রুমের ভিতরে শুভেন্দু অধিকারী ছিলেন, আর তার সাথে ছিলেন ও বিজেপির কাউন্টিং এজেন্টসরা, শুধু তারা, আর ইলেকশন কমিশন আর সিআরপিএফ মিলে লাস্ট 4টে রাউন্ড গণনা করলো। আর এখন নিশ্চিতভাবে কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী মানে জয়ী ঘোষিত হবে ভবানীপুর থেকে। আমার খারাপ লাগছে যে 73 আর 82 ওয়ার্ডের যারা ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের কাউন্টিংটা করাই হয়নি, কারণ 17, 18, 19, 16, 17, 18, 19 আর 20 কিছু পার্ট রাউন্ডস গুলো এই লাস্ট 4-5টা রাউন্ড ছিল 73 and 82 was the last ward, and of course as we all know 82 ward we would have won by a very high margin. তো কংগ্রাচুলেশনস যে আপনারা ইয়েকে বিজেপিকে
নিয়ে এসছেন বাংলায়, যারা নিয়ে এসছেন, কিন্তু আমি জানি যে বেশিরভাগ মানুষ, হ্যাঁ, তারা আনেনি। কারণ যদি ভবানীপুরে কলকাতার মাঝখানে কেন্দ্রে যদি ভোট লুট করা হয়, তাহলে গ্রামে গঞ্জে কিভাবে ভোট লুট করা হয়েছে, সিআরপিএফ কে দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে ক্যাপচার করে ভোট করিয়েছে। আমরা শুনেছি পঞ্চায়েত ইলেকশনে এই টাইপের হয়, কিন্তু স্টেট ইলেকশনে ইন ফ্রন্ট অফ সিআরপিএফ এরকম যে হয়, বাট দেখুন, যদি আমি আশা করব যে নরেন্দ্র মোদীজি যে খুব বিনম্রতার সাথে যেটা বলেছেন যে বদলা नहीं चाहिए বদলাও चाहिए, যে কিন্তু আপাতত এখন আমি দেখছি যে উচ্ছৃঙ্খল গান চালিয়ে আমার বাড়ির নিচে চেঁচিয়ে চেঁচিয়ে বাইকগুলো যাচ্ছে আর অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছে। আর জেতা হারা জীবনের ভাগ, নিশ্চয়ই খারাপ লাগে পার্টি হেরে গেলে, যে পার্টির জন্য আপনি খেটেছেন। কিন্তু আমরা লড়াকু মেন্টালিটির, আর আমরা মানুষের জন্য লড়তে থাকবো, মামাটি মানুষের জন্য লড়তে থাকবো। এতদিন স্টেটে পাওয়ারে থেকে সেন্ট্রালের এগেনস্টে লড়েছি, এবার অপোজিশনে থেকে লড়বো। কিন্তু প্রতিবাদ করা আমাদের স্বভাব, আমরা প্রতিবাদ করতে থাকবো। কিন্তু আজকে প্রথমবার 2021-এ ভয় লেগেছিল যখন দেখেছিলাম যে আমার বাবাকে ইলিগালি ডিটেইন করে রেখেছিল সিবিআই। রাত্রির বেলা 12:30টার সময় হাইকোর্ট খুলিয়ে তাকে জেলে দেওয়া হয়েছিল। আর আজকে সত্যি মনে হচ্ছিল কোনো সময় যে দিদিকে হারিয়ে ফেলবো। প্রথমবার জীবনে, আমি ছোটবেলায় আমার মায়ের কাছে কয়েকবার মার খেয়েছি, তাছাড়া কখনো এরকম কেউ আমাকে চেয়ার ধাক্কা মেরে ফেলে দিয়ে চুল ধরে এরকম টেনে এরকম ধাক্কা মেরে কখনো আজ পর্যন্ত আমার সাথে হয়নি। বাট আমি চাইবো যে সবাই নিরাপত্তায় থাকুক। কারণ আর যদি জানো, বাংলা আর বাঙালি নেক্সট ইউপি বা নেক্সট হরিয়ানা বা নেক্সট, খারাপ তো লাগে, কিন্তু ইটস পার্ট অফ লাইফ। কিন্তু সব থেকে খারাপ লাগার থেকে বেশি আছে আমি খুব শকড, কারণ আমি কখনো ভাবিনি যে এরকম ভাবে মানে এসআইআর করে নাম সরিয়ে দেওয়া, এইসব মানে কনস্পিরেসি করা, এরকম টাইপের ষড়যন্ত্র করা আলাদা ব্যাপার। কিন্তু দিনের আলোতে সিআরপিএফ কে দাঁড় করিয়ে আমার গলার থেকে আমার কাউন্টিং এর ইয়েটা ছিঁড়িয়ে নিয়ে, মানে গায়ের ভিতর হাত দিয়ে, তারপরে এরকম ভাবে অসভ্যতামি করে তারপরে আটকে দিয়ে নিজেরা উইদাউট, আমি যদি মিথ্যে কথা বলছি আমরা নিশ্চিতভাবে চ্যালেঞ্জ করবো, কিন্তু ওটা আই এম শিওর উইল নট সি দ্য ব্রড ডে লাইট। বাট ইফ ইউ অল ওয়ান্ট, আপনারাও জিজ্ঞেস করতে পারেন যে ওখানকার সিসিটিভি ক্যামেরাজে যদি সিসিটিভি ক্যামেরাস গুলো অন থাকতো, কারণ একটা সময় পরে আমি দেখলাম লাল আলোগুলো জ্বলছে না সিসিটিভির ক্যামেরায়, আর তো রেকর্ডিংটা মনে হয় বন্ধ করে দিয়েছিল। বাট কিন্তু যদি ওনারা যেহেতু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে 24 ঘন্টা বুথগুলো আর কাউন্টিং এর জায়গাগুলো ম্যানোভার হবে আর সিসিটিভি ক্যামেরায় ক্যাপচার হবে, তো আমি রিকোয়েস্ট করবো সিসিটিভি ক্যামেরা দুপুরবেলা 1টা থেকে সন্ধ্যে 7টা অব্দি সাখওয়াত স্কুলে কাউন্টিং এ ভবানীপুরে কি করেছে, একজন মহিলা মুখ্যমন্ত্রীর সাথে কি করেছে। আর হ্যাঁ, আমি গর্ব করে বলছি, আমি নিজে জানতাম না আমার এত সাহস আছে, যে দিদির সাথে 10-12 জন যারা দাঁড়িয়েছিল, আরেকজন মহিলা যে দাঁড়িয়েছিল দিদির সাথে, সেই সকালবেলা থেকে রাত্রির অব্দি দিদি যতক্ষণ না বেরিয়েছে আমি দাঁড়িয়েছিলাম। আর আমি এই জন্য দাঁড়িয়েছিলাম না, এই জন্য নাকি আমি কোনো মহিলা, কারণ আমি দায়িত্ব নিয়েছিলাম কাউন্টিং এজেন্টে যে সুন্দর সুস্থ ভাবে কাউন্টিং করব। দিদি বারবার বলেছিল যে মাথা ঠান্ডা রেখে কাউন্টিং করবি, ওরা আসবে তোকে দেখে ইনস্টিগেট করবে, তুই সবাইকে বলবি ঠান্ডা থাকো কাউন্টিংটা করে নাও। বাবা বাচ্চা বলে কাউন্টিংটা করিয়ে নিবি বাবু, কাউন্টিংটা আটকে দিয়ে যেতে দিবি না। কিন্তু সেটা আমি সফল হতে পারিনি। তো শুধু আমি চাই যে আজকে কলকাতার বুকে এতগুলো সিআরপিএফ জওয়ানদের সামনে, সিআরপিএফ মহিলাদের সামনে আমাকে যেভাবে মলেস্ট করা হয়েছে,
আমার গায়ের ভিতর হাত দিয়ে আমার চুল ধরে টেনে, আমার শাড়ি ধরে টেনে আমাকে ধাক্কা মেরে যেভাবে ম্যান হ্যান্ডেল করা হয়েছে, আমি চাইবো যে যেন আমার বাংলার মেয়েদের এটা এবার থেকে যেন, যেমন ইউপিতে এটা নর্মাল হয়ে গেছে, এখন রাজস্থানে নর্মাল হয়ে গেছে, এটা যেন আমাদের বাংলায় নর্মাল না হয়। আর সেই দায়িত্ব তো এখন, হ্যাঁ আপনারা অনেকে আরজি কর বলবেন, কিন্তু এবার কি হবে জানেন তো, আরজি করের মতন কোনো কেস করলে সেটা মিডিয়া কভারও করবে না, তো আপনি জানতেও পারবেন না, তো আপনি রাস্তায় নেবে প্রতিবাদও করবেন না, কারণ গদি মিডিয়া আপনাকে জানাবেও না, দে উইল প্লে ইট ডাউন। তো কিন্তু খবর রাখবেন ফেসবুকে। আর আলটিমেটলি চাইবো যে বাংলা শান্ত থাকুক, সুখে থাকুক। আর যারা 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 বিজেপির আপনারা ট্রোলার বা বিজেপিকে খুব সমর্থন করেন, দয়া করে আমাকে আর ট্রোল করবেন না, আর আমার মেয়েকে ট্রোল করবেন না। আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি প্লিজ আমাকে ব্লক করে দিন, কোনো কিছু এসে যায় না, কিন্তু বসে বসে আমাকে গালাগালি দেবেন না, কারণ আমি আজকে অলরেডি মারটার খেয়ে খুব টায়ার্ড হয়ে গেছি। থ্যাংক ইউ।